হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি ক্লাস 11 স্টুডেন্টদের সেকেন্ড সেমিস্টারে ইংরেজি সিলেবাসে যে রয়েছে তার মধ্যে যে কবিতাগুলো রয়েছে। আজকে একটা কবিতা পড়াবো, সেটা হচ্ছে মাই লাস্ট ডাচেস। হ্যাঁ, এই কবিতাটি একটা পার্ট আমি পড়িয়েছিলাম, কিন্তু আমার ঠিক মনোপ্রুত হয়নি, মানে ভালো লাগেনি। সেই কারণে আমি আজকে পুরো কবিতাটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব সহজে বলার চেষ্টা করব। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের এই কবিতাটা নিয়ে আর কোনো অসুবিধা হবে না। তো চলো প্রথমে কবি সম্বন্ধে দু চার কথা একটু জেনে নিই। কবিতাটা লিখেছেন রবার্ট ব্রাউনিং। ওনার জন্ম মৃত্যু দেখো 1812, মৃত্যু 1889। তো জন্মগ্রহণ করেছে 1812 খ্রিস্টাব্দে 7ই মে ইংল্যান্ডে। তো ইনি একজন ভিক্টোরীয় যুগের একজন প্রখ্যাত কবি। তো তিনি গৃহশিক্ষকের দ্বারা বাড়িতে পড়াশোনা করেছেন, তারপর গ্রিক বিষয়ে পাঠ করেন লন্ডন ইউনিভার্সিটি কলেজে। অন্তত 15টা ভাষা সম্বন্ধে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তার গুরুত্বপূর্ণ কিছু লেখার মধ্যে রয়েছে মেন অ্যান্ড উইমেন, দ্য লাস্ট রাইড টুগেদার। তিনি মৃত্যুবরণ করেছেন 1889 খ্রিস্টাব্দে 12 ডিসেম্বর, 1889 খ্রিস্টাব্দে 12 ডিসেম্বর ভেনিসে। তো চলো আমরা কবিতাটি পড়া শুরু করি। তো এই কবিতাটি পড়ার মানে আগে একটু বলে নিই, মাই লাস্ট ডাচেস অর্থাৎ ডিউকের, অর্থাৎ রাজা ডিউকের যে স্ত্রী, অর্থাৎ তার বিগত স্ত্রী, অর্থাৎ মারা গেছেন, তিনি আর পৃথিবীতে বেঁচে নেই। তো মাই লাস্ট ডাচেস অর্থাৎ ডিউকের বিগত ডাচেসকে, অর্থাৎ তার স্ত্রীকে বোঝানো হয়েছে, যিনি আর বেঁচে নেই এই পৃথিবীতে। আবার ডিউক তিনি বিয়ে করতে চান, তো সেই কারণেই এখানে তিনি মেসেঞ্জার অর্থাৎ দূত বা ঘটক যাই বলো না কেন, তো ওনাকে তিনি পুরো এই মানে যে কবিতার লাইনগুলো আমরা যা পাবো, ডিউক তিনি বলতে চাইছেন তার অর্থাৎ মাই লাস্ট ডাচেস অর্থাৎ তার বিগত ডাচেসকে কেন্দ্র করে তিনি এই কবিতাটি, অর্থাৎ তিনি প্রত্যেকটা লাইন কিভাবে মেসেঞ্জারের সামনে তিনি প্রকাশ করছেন, তার একটা অহংবোধ, একটা আভিজাত্য, একটা বংশমর্যাদার প্রতি তার অগাধ তার অহংকার, তিনি কিভাবে এখানে প্রকাশ করেছেন সেটা বলতে চাইছেন। এবং এটাও দেখতে পাবো তার যে অর্থাৎ তার যে স্ত্রী, তিনি আর বেঁচে নেই, তিনিও কতটা একটা লাবণ্যময়ী, মমতাময়ী, একটা হাসি সমৃদ্ধ, একটা হাস্যোজ্জ্বল একটা মুখমণ্ডল, সেটাও আমরা এই কবিতাটির মধ্যে দেখতে পাবো। অর্থাৎ দুটো বিপরীত একটা যেন মানে দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য উভয়ের মধ্যে, অর্থাৎ ডিউক এবং ডিউকের যে স্ত্রী, সেটা আমরা দেখবো। তো চলো শুরু করি কবিতাটি। দেখো কি বলছে প্রথম, দ্যাটস মাই লাস্ট ডাচেস প্রিন্টেড অন দ্য ওয়াল। ওই হলো আমার শেষ ডিউকের আর কি পত্নী, দেয়ালের উপরে আঁকা। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ আই কল, মানে আমি বলছি, ডিউক বলছেন, দেখে মনে হচ্ছে জীবন্ত রয়েছে এখনো, এখনো সে জীবন্ত। দ্যাট পিস হাউ ওয়ান্ডার নাও, ফ্রা প্যান্ডেলফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি আ ডে অ্যান্ড দেয়ার সি, মানে দেয়ার সি স্ট্যান্ডস। অর্থাৎ ফ্রা প্যান্ডেলফস একজন বিখ্যাত চিত্রকর, তিনি তার হাতে, অর্থাৎ ব্যস্ত, মানে একদিন এই ব্যস্ততার মধ্যে তিনি আর কি এঁকেছেন এই বিস্ময়কর, এমন একটা বিস্ময়কর কাজ, অর্থাৎ তার যে ডাচেসের যে এই ছবিটা, এত সুন্দর কাজ তিনি করেছেন। কে করেছেন? ফ্রা প্যান্ডেলফস করেছেন। এবং সেই কারণেই দেয়ার সিস্টেন্স অর্থাৎ ডাচেস আর কি সেই কারণে সেখানে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ তাকে জীবন্ত বলে মনে হচ্ছে। তিনি তো আর পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তার ছবির মধ্যে দিয়ে, অর্থাৎ ফ্রা প্যান্ডেলফস এত সুন্দর চিত্রায়িত করেছে ছবিটা, যেন মনে হচ্ছে জীবন্ত। তো সেই কারণে দেয়ার সি স্ট্যান্ডস। দেখো এটা বলে দিয়েছি বাংলাটা, দেখো, আমার মৃত ডাচেস দেয়ালে ওপরে অঙ্কিত, দেখে মনে হচ্ছে যেন সে এখনো বেঁচে আছে। আমি ডাকি সেটা একটা বিস্ময় বলে, বিস্ময়কর। এখন ফ্রা প্যান্ডেলফের হাতে, অর্থাৎ তিনি এই আর কি কাজটা করেছেন। সেখানে সচল ছিল একটা দিন, একটা দিনে আর কি ব্যস্ততার একটা দিনে তিনি এই কাজটা করেছেন, আর এখন ছবিতে সে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, তো চলো নেক্সট পার্টটা পড়ি। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। বলছে আপনি কি দয়া করে একটু বসবেন, তার দিকে তাকাবেন। আই সেড, আমি বললাম, ফ্রা প্যান্ডেলফ বাই ডিজাইন। তাহলে এই ডিজাইনটা কে করেছে? ফ্রা প্যান্ডেলফ আর কি এই ডিজাইনটা করেছেন। ফর নেভার রিড,
ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ। কিন্তু আপনার মতন আগন্তুকিরা এই 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 ছবির অর্থটা বুঝতে পারবেন না, পড়তে পারবেন না। দ্যাট পিকচার কাউন্টেন্যান্স, অর্থাৎ এই যে চিত্রিত মুখে যে তাৎপর্য বুঝতে পারবেন না। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্লেন্স, অর্থাৎ শুধু তাই নয়, বলছে আর বোঝা সম্ভব নয়, তার মধ্যে একটা যে আন্তরিকতা, চাহনির গভীর আবেগ, ডেপথ অ্যান্ড প্যাশন অর্থাৎ আবেগ গভীরতা রয়েছে, সেটা বুঝতে পারবেন না আপনাদের মতন এমন আগন্তুক, অর্থাৎ আপনাদের বোঝার ক্ষমতা নেই। এটা রাজা যেন একটা অহংবোধ যেন এখানেও একটা প্রকাশ পাচ্ছে কিন্তু, ঠিক আছে। বাট টু মাইসেলফ দে টার্নড সিন্স নান পুটস বাই, বলছে কিন্তু তারা আমার দিকেই ঘুরতো। কেন বলো তো? কারণ যেহেতু কেউ সরায় না, কারো ক্ষমতা নেই, কারো সাহস নেই। দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ, মানে পর্দাটা যা আমি আপনার জন্যই সরিয়ে দিয়েছি, বাট আমি ছাড়া, মানে আমি ছাড়া এটা কেউ করতে পারবে না। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি ইফ দে ডাস্ট, যদি তাদের সাহস হতো তারা হয়তো, আর মনে হয়েছিল তারা যেন জিজ্ঞাসা করতো, হাউ সাচ এ গ্লেন্স কেম দেয়ার সো নট দ্য ফার্স্ট, কিভাবে এলো এইরকম একটা সুন্দর চকিত চাহনি, তাই আপনি প্রথম নন। মানে বলতে বলতে অর্থাৎ তার মেসেঞ্জার, তার দূতকে এই কথাগুলো বলছেন, ডিউক এই কথাগুলো বলছেন, কি বলছেন দেখো। তবে আমার কাছে এই ছবির আবেদন ভিন্ন রকম, অর্থাৎ তারা মুখ ফিরিয়ে আমার দিকে চাইতেন। কেউই পর্দা তুলে ছবিটা দেখার সাহস পায় না, আমি আজ পর্দাটা তুলেছি আপনার জন্য। মনে হয় সাহস পেলে লোকজন আমাকে জিজ্ঞাসা করতো কি করে অঙ্কিত হয়েছে এত সুন্দর দৃষ্টি, তাই আপনি প্রথম নন। নেক্সট, আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস স্যার টু আস নট, অর্থাৎ কি বলছে যে সে ঘুরলো অ্যান্ড জিজ্ঞাসা করলো, ও কথা জিজ্ঞাসা করলো, না মশাই, এটা হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, শুধুমাত্র স্বামীর উপস্থিতিতেই নয়। কল দ্যাট স্পট অফ জয় ইন্টু দ্য ডাচেস চিক, অর্থাৎ যেটা ডেকে আনতো, কি বলতো, কল দ্যাট স্পট, ওই যে কিসের, মানে ডিউকের যে স্ত্রীর গালে আনন্দের যে স্পট, সে স্পটটা সম্ভবত, এই যে বলছে পারহ্যাপ সম্ভবত, অফ জয় ইন্টু দ্য ডাচেস চিক, ডাচেসের গালের যে আনন্দের যে স্পটটা সম্ভবত শুধু যে তার স্বামীর উপস্থিতির জন্যই নয়। ফ্রা প্যান্ডেলভ চান্সড টু সে হার মেন্টাল ল্যাভ, অর্থাৎ ফ্রা প্যান্ডেলভ বলেছিলেন তার ঢিলে অঙ্গার আবরণটি ঝুলে পড়েছে। দেখো এখানে বলছে, দেখো, যিনি আমার দিকে ফিরে এই প্রশ্ন করলেন, নামুসাই, শুধু যে স্বামীর উপস্থিতিতেই ডাচেসের মুখে এমন হাসি ফুটতো তা নয়, হয়তো ফ্রা প্যান্ডেলভ বলেছিলেন ডাচেসের গায়ের চাদরটি, দেখো কি বলছে, ওভার মাই লেডিস রিস্ট টু মাচ অর পেইন্ট, অর্থাৎ তার হাতের উপরে একটু বেশি অথবা রং, মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেন্ট, কখনোই আশা করে না পুনরায় তৈরি করা সেই ক্ষীণ হাফ ফ্লাস দ্যাট ডাইস অ্যালং হার থ্রোট সাচ স্টাফ, অর্ধ বিকশিত যে যৌবন, সেইটা যা মিলিয়ে যায় তার গলাতেই, অর্থাৎ কণ্ঠস্বরের সাথে মানে মিশে গেছে মোহনীয় ভাবে। এমনই ছিল সাচ স্টাফ, এমনই ছিল তার, বলতে পারো শিষ্টতা, এমনই ছিল তার ব্যাপার, ঠিক আছে। ওয়াজ স্কারসিটি সি থট অ্যান্ড কজ এনাফ, সেটি ছিল সৌজন্য এবং সে ভেবেছিল, এবং যথেষ্ট কারণ, ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, ওই আনন্দের যে স্পটটা ডেকে আনা। সি হ্যাড আ হার্ট নাও, হাউ শ্যাল আই সে, এবং একটা হৃদয়, কিভাবে বলবো আমি সেটা, টু সুন মেড গ্ল্যাড, টু ইজিলি ইমপ্রেসড সি লাইকড হোয়াটার, অর্থাৎ কিভাবে আমি বলবো, একটা হৃদয় কিভাবে আমি বলবো, খুবই তাড়াতাড়ি খুশিতে ভরে উঠতো। টু সুন মেড গ্ল্যাড, অর্থাৎ খুব তাড়াতাড়ি সে আনন্দে খুশিতে ভরে উঠতো। টু ইজিলি, খুব সহজেই মুগ্ধ হয়ে যেত। সি লাইকড হোয়াট এভার, অর্থাৎ সে যেসব পছন্দ করতো যা কিছু, অর্থাৎ কি,
মানে এর মধ্যে বলতে চাইছে কি, অর্থাৎ সে কম কিছুতেও খুব খুশি হয়ে যেত, অর্থাৎ যা কেবলই সৌজন্য ছাড়া আর অন্য কিছুই নয়, কেবলমাত্র এতটাই ছিল তার আনন্দকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। তার হৃদয়টা কি করেই বা বলি, খুব শীঘ্রই আনন্দে পরিপূর্ণ হয়ে উঠতো, খুব সহজেই মুগ্ধ হতো সে, যা কিছু ছিল তার সবই ভালো লাগতো। অর্থাৎ এটা ভালো ওটা ভালো নয়, বা এটার বেশি মূল্য, এটা বেশি আনন্দ, এমন কোনো ব্যাপার না। অর্থাৎ সব কিছুতেই, মানে সামান্য কোনো বিষয়েতে সে খুব আনন্দে ভরে উঠতো, এমনই একজন মানুষ। এটা হয়তো রাজার ভালো লাগতো না একদম, রাজা এটা অহংকার করেই বলছে, অর্থাৎ রাজার এটা একদমই পছন্দ হতো না যে প্রত্যেকটা জিনিসের মধ্যে, ডাচেসের মধ্যে একটা আনন্দময়ী, একটা লাবণ্যময়ী একটা ব্যাপার কাজ করতে, এটা কিন্তু ডিউক একদম পছন্দ করতো না। দেখো, সি লুকড অন অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, এবং সে দেখতো, তার নজরে যেত, মানে মানে যা যা তার নজরে যেত সে সবটাই দেখতো। স্যার টু আস অল ওয়ান, মানে এটাই সবকিছু, মানে এসবই ছিল একাকার, মানে এসব নিয়েই সে আর কি ভরে থাকতো। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, এবং আমার উপহার তার বক্ষে, দ্য ড্রপিং অফ দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট, মানে পশ্চিমের দিনের আলোর যে শেষ আভাটুকু, পশ্চিমের দিনের আলোর শেষ আভাটুকু, দ্য বাউ অফ চেরিস সাম অফিসিয়াস ফুল, অর্থাৎ চেরির যে বৃক্ষ শাখা, যা কিছু গায়ে পড়া নির্বোধ, ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার দ্য হোয়াইট মিউল, অর্থাৎ মানে ফলের বাগান থেকে ভেঙেছে তার জন্য সাদা খচ্চর। অর্থাৎ এটার মানেটা একটু নিজের মতন করে বলে দিয়েছি, দেখো এটা আগে লেখাটা দেখো কিভাবে লিখে দিয়েছি, দেখো, যখন যেদিকে সে দেখতো তার দৃষ্টি সব জায়গাতেই যেত, মহাশয় তার কাছে সবই এক, আমার বহুমূল্যবান উপহার তার হৃদয়ের পছন্দের প্রতি, পশ্চিম আকাশে অস্তগামী সূর্য যখন শেষ আভা রেখে যায়, কিছু নির্বোধ চেরি গাছের ডাল ভেঙে আনতো তার আরোহণ করা সাদা খচ্চরের চড়ে। অর্থাৎ কি বলছে, একটা চেরি গাছের ডাল, মানে সামান্য চেরি গাছের ডাল, মানে তার কাছে যতটা আনন্দিত একটা ব্যাপার ছিল, রাজার দেয়া, ডিউকের দেয়া উপহার, বহুমূল্য দামের উপহারও তার কাছে একই ছিল। অর্থাৎ একটা সামান্য জিনিস, মানে রাজা বলছেন আর কি, একটা সামান্য হয়তো চেরি গাছের ডাল দেখেও যতটা খুশি হতেন, ঠিক ততটাই খুশি হতেন রাজার বহুমূল্যবান দামি উপহার দেখে। মানে কোনো পার্থক্য থাকতো না ডাচেসের মধ্যে, ডাচেসের মনটা এতটাই ভালো ছিল যে কোনো মানে উপহার বা কোনো কিছু জিনিসকে তিনি আলাদা চোখে দেখতেন না, সবটাই তিনি সমান চোখে দেখতেন এবং সমানভাবে তাকে আনন্দ দিত। সি রট উইথ রাউন্ড দ্য টেরাস অল অ্যান্ড ইচ, যাতে চেপে সে ঘুরে বেড়াতো বিশাল চাতালে সকলে এবং প্রত্যেকে। উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রোভিং স্পিচ, তার কাছ থেকে পেত এরকমই মিষ্টি মিষ্টি কথা, সুন্দর মিষ্টি কথা। অর ব্লাস অ্যাট লিস্ট সি থ্যাঙ্কড মেন গুড বাট থ্যাঙ্কড, এবং এবং সেই সলজ্জ হাসি হাসতো অন্তত অ্যাট লিস্ট, এবং সে লোকেদের ধন্যবাদ দিত, গুড ভালো, কিন্তু ধন্যবাদ দিত, অর্থাৎ সে সবাইকেই ধন্যবাদ দিত। দেখো, সে সময় সে এমন মানে ভ্রমণ করতো সকলের কাছে, সে সকলের কাছ থেকে অনুমতি সুলভ কথা পেত, লজ্জার লাল আভা অবশেষে সে মানুষকে ধন্যবাদ জানাতো। বেশ, কিন্তু এ কেমন ধরনের ধন্যবাদ, অর্থাৎ রাজা যেন দুঃখ প্রকাশ করছে, সবাইকে সে ধন্যবাদ জানাতো সবকিছুর জন্য, মানে এটা তো রাজা মেনে নিতে পারতো না। এটাই বলছে যে বাট থ্যাঙ্কড, ধন্যবাদ, এ কেমন ধরনের ধন্যবাদ, কেমন ধরনের এটা, ঠিক আছে। সামহাউ আই নো নট হাউ অ্যাজ ইফ সি র্যাঙ্কড, কোন প্রকারে আমি জানি না কিভাবে সেটাকে মিলিয়ে ফেলতো, মাই গিফট অফ আ 900 ইয়ার্স ওল্ড নেম, আমার 900 বছরের পুরনো পদবীর উপহারকে, উইথ এনিবডিস গিফট, অন্য কারো উপহারের সাথে, হুড স্টুপ টু ব্লেম, কে দোষারোপ করার জন্য নিচে নামবে,
This sort of tribling even had you skill. এই ধরনের তুচ্ছতাকে, এমনকি যদি তোমার দক্ষতা থাকে, ইভেন হ্যাড ইউ স্কিল। তো বলছি এখানে দেখো কিভাবে, আমি জানি না কিভাবে সে তুলনা দিয়েছে আমার উপহার দেওয়া 900 বছরের পুরনো বংশমর্যাদাকে সাধারণ মানুষের উপহারের মতো। এমন ধরনের মানহানি মানা যায় কেমন করে? মানে এই ধরনের, এই যে জিনিসটা আমার সাথে যেটা করতো আমি এটা কিভাবে মানবো? তবুও মানে তবুও তোমার দক্ষতা আছে, এমনকি তোমার দক্ষতা রয়েছে। দেখো এখানে নেক্সট কি বলতে চাইছে, তারপরে দেখো, ইন স্পিচ, কথাবার্তায়, হুইচ আই হ্যাভ নট, যেটা আমার একেবারেই নেই, টু মেক ইউর উইল, মানে যাতে তুমি কি চাও, কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান্ড ওয়ান অ্যান্ড সে জাস্ট দিস, এবং পরিষ্কারভাবে বোঝাতে পারো এমন একজনকে, এমন একজনকে বোঝাতে পারো আর বলো শুধুমাত্র তোমার এটা, জাস্ট দিস, অর দ্যাট ইন ইউর ডিসগাস্ট মি, বা ওটা আমাকে বিরক্ত করে, হেয়ার ইউ মিস, এখানে তোমার এই যে অনুপস্থিতিটা, অর দেয়ার, অর দেয়ার এক্সিট দ্য মার্ক, আর ওটা তোমার মানে একটু বেশি বাড়াবাড়ি, অ্যান্ড ইফ সি লেট, এবং যদি সে, তো এখানে মানেটা একটু দেখো, নিজের মতো করে বলেইছি। দেখো কথা বলার যেটা আমার একেবারেই নেই, যা তোমার ইচ্ছেকে তৈরি করে, সে পরিষ্কারভাবে বলতে পারে, বোঝাতে পারে তোমার এই আচরণ আমার একদম পছন্দ নয়। অর্থাৎ সে খুব সুন্দরভাবে কথা বলতে পারে, পরিষ্কারভাবে লোককে বোঝাতে পারে, যেটা হয়তো আমার একেবারেই নেই। তোমার কিন্তু এই যে ডিউকের স্ত্রীর যে এই আচরণগুলো, তার একদম, অর্থাৎ ডিউকের একদম পছন্দ নয়। যদি তুমি তোমার সীমা লঙ্ঘন করো, এবং যদি সে, মানে এটা বলতে চাইছে, অর্থাৎ তার মধ্যে একটা মিষ্টি লাবণ্যময় কথাবার্তা, খুব সুন্দর কথাবার্তা, যেটা হয়তো ডিউক সেটা বলতে পারে না, কিন্তু ডিউক কিন্তু আবার এটা পছন্দও করে না। হারসেল বি লিসেন্ড সো নট প্লেনলি সেট, নিজে থেকে সংশোধন বা শেখো, নতুবা বুদ্ধিতে সান দিয়ে, হার উইটস টু ইয়োর্স, অর্থাৎ মানে বুদ্ধিতে সান দিয়ে, অর্থাৎ বিচ্ছি, অর্থাৎ যুক্তির জাল দিয়ে, ফরসুথ অ্যান্ড মেড এক্সকিউজ, অজুহাতের বীজ মানে বপন করে, এন দেন উড বি সাম স্টুপিং অ্যান্ড আই চুজ, তাহলে নত হওয়া মানায় না যে তাই আমি ঠিক করলাম। কি বলছে দেখো, নিজেকে শিক্ষা দেয়, যদি কথার উপরে কথা বা কোনো অজুহাত সে নাও দেয়, সেটা তবুও যদি আমার মাথা নোয়ানো হয়, তবু আমি সেটিকেই বেছে নেবো। অর্থাৎ আমি মাথা নোয়াবো না, কোনো মতেই আমি মাথা নোয়াবো না, কোনো মতেই আমি মাথা নোয়াবো না। নেভার টু স্টুপ, অর্থাৎ কখনো মাথা নত করব না। ও স্যার সি স্মাইলড, ও মহাশয় সে হাসতো, নো ডাউট, কোনো সন্দেহ নেই। হুইনার আই পাস্ট হার, যখনই আমি তার পাশ দিয়ে যেতাম, বাট হু পাস্ট উইদাউট, কিন্তু কে উপেক্ষা করে, কিন্তু কে উপেক্ষা করে চলে যেত। মাচ দ্য সেম স্মাইল, সেই একই হাসি, দিস গ্রু, এসব খুব বেড়ে গিয়েছিল। আই গেভ কমেন্টস, আমি আদেশ দিলাম, অর্থাৎ তার হাসিটা বেড়ে গিয়েছিল, বুঝতে পেরেছো? অর্থাৎ কি করবে দেখো, আদেশ দিলাম, দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপর সব হাসি একসাথে থেমে গেল। দেয়ার সি স্ট্যান্ডস, ওখানে সে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ কে, ডাচেস দাঁড়িয়ে রয়েছে, ডিউকের স্ত্রী দাঁড়িয়ে রয়েছে ছবিতে। অ্যাজ ইভ অ্যালাইভ, যেন জীবন্ত, প্লিজ ইউ রাইজ, তাহলে তুমি কি এবার উঠতে চাও, উইল মিট, তাহলে আমরা তাহলে সাক্ষাৎ করব, দ্য কোম্পানি বিলো, অর্থাৎ এখানে নিচে অন্যদের সাথে আর কি, দেন আই রিপিট, আমি আবারও বলছি, দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স নোন মিউনিফিসেন্স, অর্থাৎ কাউন্ট তোমার প্রভু, দানশীলতার জন্য পরিচিত, ইজ ইজ অ্যাম্পেল, ইজ অ্যাম্পেল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স,
যা যথেষ্ট আশ্বাসের বিষয় যে আমার কোনো ভনিতা কি বলছে, একেবারে জীবন্ত অবস্থায় রয়েছে। আচ্ছা এবার উঠা যাক, বলছে। এবার কথাবার্তা এতক্ষণ তো হলেও বলছে নিচে অন্যদের সাথে দেখা করতে হবে। তারপর আমি আবার বলছি, আপনাদের প্রভুর মর্যাদা আমার কাছে এত বেশি যে আমার কোনো যৌতুক দাবি করা, অর্থাৎ না যৌতুক তো নেবে এখানে, ঠিক আছে, যৌতুক দাবি করা ঠিক নয়, অর্থাৎ যৌতুকও চাইছে, ঠিক আছে। দেখো, অফ নাইন অফ মাইন ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড। পণের জন্য প্রত্যাখ্যাত হবে না, মানে পণের জন্য প্রত্যাখ্যাত হবে না। দো হিজ ফেয়ার ডটার সেলফ, যদিও তার সুন্দরী কন্যা স্বার্থ, অ্যাজ আই অ্যাভাউট, আমি তাই বলছি, আমি তাই শপথ করছি। বলছে আমার ন্যায্য পণ্যের দাবি কখনোই প্রত্যাখ্যান হবে না, অর্থাৎ আমি পণ্য তো আমি নেবই। মানে রাজা অর্থাৎ ডিউক আবার বিয়ে করতে চাইছেন, বুঝতে পেরেছো। তার কিন্তু তার বিগত স্ত্রী সম্বন্ধে এতক্ষণ ধরে সবকিছু বললো আর কি দূতকে, কিন্তু তিনি চাইছেন যে তিনি ন্যায্য পণ্য আর কি নেবেন, এবং যৌতুকের চেয়েও মানে যেটা আর কি প্রত্যাখ্যান হবে না, অর্থাৎ নেবে। এবং তরুণী সুন্দরী কন্যাই আমার কাছে অর্জনের মূল লক্ষ্য, অর্থাৎ এছাড়াও খুব সুন্দরী কন্যাও আর তার চাই। অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট, মে উইল গো। তো শুরুতেই চলো আমার ইচ্ছে এটা, চলো আমরা এখন নিচে যাই। টুগেদার ডাউন স্যার, অর্থাৎ মহাশয় চলো একসাথে নিচে যাই। নোটিস নেপচুন, তো যেতে যেতে বলছে নোটিস নেপচুন দো। তো নেপচুনের মূর্তিটা লক্ষ্য করো, যদিও টেমিং আ সি হর্স থট আ রেয়ারিটি, অর্থাৎ একটা সমুদ্র ঘোড়াকে বসে আনছে, এটা যেন বিরল, যেন একটা সুন্দর যেন শিল্পকর্ম। হুইচ ক্লজ অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, অর্থাৎ যা ইন্সবার্গের ক্লজ আমার জন্য ব্রোঞ্জ দিয়ে এটা বানিয়ে দিয়েছে। অর্থাৎ এখানেও একটা আভিজাত্য অহংকারকে বোঝানো হচ্ছে, যে যেটা আমি শুরুতেই বলছি। এখন আসুন আমরা একসঙ্গে নিচে যাই, মহাশয় নেপচুনকে দেখুন, মানে দেখতে যেতে যেতে বলছে, যদিও সে সমুদ্র ঘোড়াকে শান্ত করে, যা বিরল শিল্পকর্ম কিন্তু এটা, যেটা ইন্সবুর্গের ক্লজ বোঞ্জ দিয়ে তৈরি করেছিলেন আমারই জন্যই, ঠিক আছে। তো এখানেই আমরা দেখলাম রাজা তার কিভাবে বংশ মর্যাদা অহংকার এখানে তুলে ধরেছেন। তার আগের স্ত্রী তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন, তারপরে তিনি আবার বিবাহ করতে চাইছেন, কিন্তু আগের যে তার ডাচেসের কি অপরাধ ছিল না, সে সকলের সাথে হাসি মানে মুখ নিয়ে কথা বলতেন, যেটা তিনি মানে একটা সকলকে সমান চোখে দেখতেন, তার মধ্যে একটা লাবণ্যময়ী মমতাময়ী একটা ভাবনা চিন্তা, যেটা রাজা অর্থাৎ ডিউক একদমই সহ্য করতে পারতেন না। তো সেই কারণে তো তিনি আবার বিবাহ করতে চাইছেন। তার কি ধরনের মানে কন্যা তার চাই, আর এবং যৌতুক তার দরকার, তিনি সেগুলোও কিন্তু এখানে তুলে ধরেছেন। এইভাবেই একটা কবিতাটির মধ্যে দিয়ে রাজার একটা অহংবোধ প্রকাশ পেয়েছে। তো সকলে খুব ভালো থেকো, টাটা, বাই।